নমস্কার, পেজ ওয়ানে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌপিয়া, আর মৌপিয়ার সঙ্গে রয়েছি আমি পূজা। আর মৌপিয়ার শুরুতে আমাদের সল্টলেকের খবরের দিকে নজর রাখতে হবে, কারণ সল্টলেকে পার্ক স্ট্রিটে কাণ্ডের ছায়া। রাতের শহরে চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, ট্যাক্সি চালকের তৎপরতায় উদ্ধার নির্যাতিতা, অভিযুক্তদের সন্ধানে জোর তল্লাশি পুলিশের। নেপালের এক তরুণী ৩ বছর ধরে বাগুইহাটিতে পেইং গেস্ট থাকেন। রবিবার রাতে সল্টলেকের রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল তার। উবের ক্যাব ভাড়া করে রাত 11:30 নাগাদ সেক্টর 5-এ পৌঁছন তিনি। রেস্তোরাঁর একটু আগে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন। পথে মুখ পেতেছিল বিপদ। হঠাৎই তিনি লক্ষ্য করেন পেছনে এক যুবক তাকে অনুসরণ করছে। দ্রুত পা চালান, কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না। হঠাৎ করে সেই যুবক পেছন থেকে তার মুখ চেপে ধরে পাশে এসে দাঁড়ায় একটি বড় এসইউভি গাড়ি এবং তাকে জোর করে সেই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর লাগাতার যৌন নির্যাতন। তরুণের অভিযোগ, দুষ্কৃতীরা তাকে মারধর করে, টাকার ব্যাগ ও মোবাইল কেড়ে নেয়। প্রায় সারা রাত ধরে সল্টলেক এবং কলকাতার বিভিন্ন রাস্তায় চলন্ত গাড়িতে এই তরুণীর ওপর অত্যাচার চালায় দুষ্কৃতীরা এবং তারপর ভোর 3:30 নাগাদ বৈশাখীর কাছে খালধারে এরকমই কোনো একটি জায়গায় প্রায় অচৈতন্য অবস্থায় এই তরুণীকে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। ভোর 4টে নাগাদ এক ট্যাক্সি চালক তাকে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে নিয়ে যায় বিধাননগর উত্তর থানায়। বিধাননগর কমিশনারেটের মহিলা থানায় গণধর্ষণ, অপহরণ, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছে। একটা মেয়েকে কিছু লোক নিয়ে গেছিল একটা গাড়িতে করে, তারপরে কিছু উল্টাপাল্টা করেছে। ওটা আমরা টোটালটা ভেরিফাই করে তদন্ত করে দিয়েছি। বিধাননগর মহকুমা হাসপাতালে নির্যাতিতা তরুণীর চিকিৎসা চলছে। ট্রমার মধ্যে থাকায় তরুণীর বক্তব্যে কিছু ধোঁয়াশা রয়েছে। যেমন গাড়ির ভেতর ঠিক কতজন ছিল, 4 না 6, তা নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন রাস্তা ও বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটি প্রায় চিহ্নিত করা গেছে বলে দাবি পুলিশের। বৈশাখী আবাসন থেকে একটি সুমো গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চলছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে সিজন মণ্ডল ও নান্টু হাজরার রিপোর্ট, সল্টলেক। সিজার মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সিজার, তদন্ত কতদূর এগিয়েছে এই মুহূর্তে? দেখো, যেটা জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ থেকে একটি গাড়িকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং সেই গাড়িটির রেজিস্ট্রেশন অনুসারে সেই গাড়িটির মালিক এবং গাড়িটি সেই সময় কোথায় ছিল সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা তদন্তকারীরা দাবি করছেন যে এই যারা দুষ্কৃতী তাদের মধ্যে একজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে মোবাইল ফোনের সূত্র ধরে, কিন্তু এখনো তার নাগাল পাওয়া যায়নি এবং আশা করা হচ্ছে কাল সকাল পর্যন্ত হয়তো এই দুষ্কৃতীদের মধ্যে একজন বা দুজনকে পাকড়াও করতে পারবে পুলিশ। ধন্যবাদ। সিজার মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। আমরা কথা বললাম সিজারের সঙ্গে। এর পাশাপাশি পূজা, আমরা যে খবরে চোখ রাখবো, ফেলে যাওয়া বাইকের সূত্র ধরে শহরের বুকে হদিশ মিলল বোমা তৈরির কারখানার। বটগঞ্জের মনসাতলা রোডের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাজা দেশি বোমা, মোবাইল সার্কিট এবং রিমোট। পুলিশের জালে 5 ছিনতাইবাজ। বটগঞ্জের 10 নম্বর মনসাতলা রোডের এই বাড়িতেই চলছিল দেশি বোমা তৈরি। রবিবার গভীর রাতে একতলার ঘর থেকে উদ্ধার হলো তাজা দেশি বোমা, 300 গ্রাম বোমা তৈরির মশলা, 15টি মোবাইলের সার্কিট ও রিমোট কন্ট্রোল। সুতলি বোম বানানো হচ্ছিল, আর যদি একটা বাড়ির ভিতরে ছিল তো কিছু মোবাইলের সার্কিট, মোবাইল ফোনের সার্কিট আর একটা টিভির রিমোট কন্ট্রোল। বোমা কারখানার হদিশ মিলল ছিনতাইয়ের সূত্র ধরে। তারাতলা 3 নম্বর গেটের সামনে ব্যবসায়ী বিকাশ সাহার কাছ থেকে 7 লক্ষ টাকা ছিনতাই হয়। 3টি বাইকে 8-9 জন দুষ্কৃতী তার কাছ থেকে টাকা ছিনতাই করে পালায়। পালানোর সময় একটি বাইক ফেলে যায় দুষ্কৃতীরা। এই বাইকটি ফেলে যায় দুষ্কৃতীরা এবং সেই বাইকের সূত্র ধরেই কিন্তু তারাতলা থানার পুলিশ পৌঁছায় মনসাতলা রোডের বাড়িতে। ফেলে যাওয়া বাইকের সূত্র ধরে ইকবালপুরে পৌঁছে যায় পুলিশ। ঠিক সে সময় খুরশেদ আলম ওরফে রাজ নামে এক যুবক ইকবালপুর থানায় বাইক চুরির অভিযোগ জানাতে যায়। তার দেওয়া বাইকের নম্বরের সঙ্গে তারাতলায় দুষ্কৃতীদের বাইকের নম্বর মিলে যেতেই জেরা শুরু করে পুলিশ। উঠে আসে শামীম খান, মোহাম্মদ হালিম ও মোহাম্মদ আসগর নামে এলাকারই 3 দুষ্কৃতীর নাম। হদিশ মেলে মনসাতলা রোডের গোপন ডেরারও। গ্রেফতার হয় সামির হোসেন ওরফে সোনু। আমি কোনোদিন দেখিনি বা চিনতে পারিনি। মানে ওরা কোন সময় আসছে যাচ্ছে বোঝা যাচ্ছে না, রাত্রে আসছে, আমরা তো ঘুমিয়ে যাই, আমাদের তো অন্য বাড়ি। মনসাতলা রোডের এই বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বোমা। মোবাইল সার্কিট উদ্ধার হওয়াতে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ হয় বাড়িটিতে হয়তো আইইডি তৈরি হতো, যদিও তদন্তের পর সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পুলিশ। ইনভেস্টিগেশন করে সামানপত্রগুলো দেখে বুঝতে পারলাম না এটা যে নর্মাল যে সুতলি বোম বানানো হয় ওইটা আছে, ওইটা
ডাকাতের অন্যতম পাণ্ডা সোনুর ভাই বাল্লু পলাতক, হদিশ মেলেনি ছিনতাই হওয়া টাকারও। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুমিত দাস ও তুষার ঘটকের সঙ্গে বিক্রম দাস ও সিজন মন্ডলের রিপোর্ট, কলকাতা। আর এবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের খবর। জট কেটেছিল সপ্তাহখানেক আগেই, দিনক্ষণ ঘোষণা হলো আজ 20 জুলাই রাজ্যে মেডিকেল জয়েন্ট। স্বাস্থ্যকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে ঘোষণা করলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। মেডিকেল জয়েন্ট নিতে পারবে রাজ্য। 5 দিন আগে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র, তারপর থেকেই দিন গুনছিলেন রাজ্যের মেডিকেল পড়ুয়ারা। কবে ঘোষণা হবে দিনক্ষণ? প্রতীক্ষার প্রহর শেষ। রাজ্যের মেডিকেল জয়েন্ট 20 জুলাই। পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে সোমবার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃপক্ষ। বৈঠক শেষে দিনক্ষণ স্থির হয়। এরপরে নবান্নে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা এবং স্বাস্থ্য সচিব RS শুক্লা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরে দিনক্ষণ ঘোষণা হয়। 20 জুলাই সকাল 10:30 থেকে 1টা পর্যন্ত হবে বায়োলজির পরীক্ষা। দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি। পরীক্ষার জন্য নতুন করে ফি জমা দিতে হবে না, তবে নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয় স্বস্তিতে মেডিকেল পড়তে ইচ্ছুক রাজ্যের 75,000 পরীক্ষার্থী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ছাত্র রাজনীতি নয়, নিজের পড়াশোনার জন্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকতে চান না। নিজের সিদ্ধান্তে অনড় সুগত মার্জিত। তাঁর সাফ চুক্তি, কেন্দ্রীয় সরকারি চাকরি থেকে লিয়েন নিয়ে উপাচার্য পদে যোগ দেন। লিয়েনের সময় শেষ, তাই ফিরতেই হবে। যদিও প্রাক্তন উপাচার্য সুরঞ্জন দাসকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। 2015 জুলাইয়ে সুরঞ্জন দাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের দায়িত্ব নেন সুগত মার্জিত। প্রথমে 6 মাসের জন্য, পরে আরও 6 মাস তার মেয়াদ বাড়ে। জুলাইয়ের 14 তারিখ তার মেয়াদ শেষ। এরপর আর উপাচার্যের পদে থাকতে চান না মার্জিত। ইতিমধ্যেই রাজ্যপালকে সে কথা জানিয়েছেন তিনি। আমি যখন এখানে প্রথম আমাকে বলা হয় জয়েন আসতে, তখন আমার একটা শর্ত ছিল। সেই শর্তটা ছিল যে আমি কিন্তু পার্মানেন্টলি আসতে পারবো না। সেটা কেন? সেখানে আমি বলেছিলাম যে আমার পড়াশুনোর যে কাজ, সেই পড়াশুনোর কাজটাকে, সেটাই আমার ফুল টাইম কাজ। কিন্তু কেন অনিচ্ছা? মার্জিত বলছেন কেন্দ্রীয় সরকারি চাকরির বাধ্যবাধকতা, পাশাপাশি পড়াশোনাকেও সমান তালে গুরুত্ব দিতে চান, তাই এমন সিদ্ধান্ত। সেই কাজটার প্রতি আমার কোনো অনীহা নেই, ওই কাজটা খুবই ভালো। কাজটার প্রতি অনীহা অনলি টু দি এক্সটেন্ট আমি পড়াশোনাটা করতে পারি না, অতটা সময় পাই না। আর আই হ্যাভ মোরাললেস ফিগার্ড আউট যে আমার ক্ষেত্রে যে কোনো পার্ট টাইম অ্যাসাইনমেন্ট ইজ ফার বেটার অ্যালং উইথ মাই পড়াশোনা রাদার দ্যান ফুল টাইম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্বর্তীকালীন উপাচার্য সঠিক সিদ্ধান্ত নয়, মনে করেন মার্জিত। তার মত, অবিলম্বে বসানো উচিত সার্চ কমিটি। এই বড় ইউনিভার্সিটির এত ইন্টারিম পিরিয়ড হওয়া উচিত না, কমিটি বসাতে হবে, সার্চ কমিটি বসানোটা ইজ ডিউ। তবে পূর্বতন উপাচার্য সুরঞ্জন দাসকে কটাক্ষ করতে ছাড়েননি সুগত বাবু। অনেক ভাইস চ্যান্সেলর টেকস ইট ভেরি ইজি, মানে খুব হচ্ছে সবাইকে। আমি সুরঞ্জনদাকে তো বলি, যে অত পিসফুল লোক হলে তো হবে না তো। পদে থাকতে চান না সুগত মার্জিত, তবে উপায়? শিক্ষা দপ্তর সূত্রে খবর, হয় অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ, না হয় সার্চ কমিটি করে নতুন উপাচার্যের খোঁজ। তাদের সামনে দুটি পথে খোলা। এখন কোন পথে হাঁটবেন তারা, সেটাই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকতে চাইছেন না সুগত মার্জিত। আর এই নিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া, আমি তো সুগতবাবুকে রাজি করানোর চেষ্টা করেছি, কিন্তু উনি যখন থাকতেই চাইছেন না, আর কি করা যাবে। এখন নতুন একজন অস্থায়ী উপাচার্য আসবেন, তারপর দেখা যাবে।